হ্যালো ডিয়ারেস্ট ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়ার আড্ডা। পড়ার আড্ডা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ফ্রেন্ডস। ইন্ডিয়ান পলিটি থেকে আজকে আমরা নিয়ে এসেছি টপ 150টি প্রশ্ন। যে প্রশ্নগুলো হচ্ছে এসএসসি জিডির বিগত 10 বছরের প্রশ্ন। বিগত 10 বছরের পরীক্ষাতে আসা জিকের সমস্ত টপিকের উপর ভিত্তি করে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস আমি তোমাদের করাবো, এবং আজকে হচ্ছে আমাদের প্রথম সিরিজ, এবং আজকে হচ্ছে ইন্ডিয়ান পলিটির উপরে আমরা যে চেষ্টা করব 50টি প্রশ্ন উত্তর আলোচনা করা, এবং তারপরে আমরা আরো দুটো পার্ট করে আমরা 150টি প্রশ্ন আলোচনা করব। তাহলে পরেই তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইন্ডিয়ান পলিটির সিরিজ। এবং গ্যারেন্টি সহকারে বলতে পারি যে তোমাদের এখান থেকে মাস্ট তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে, অর্থাৎ এর বাইরে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল, অর্থাৎ খুব কম। ঠিক আছে, আমি তোমাদের পিডিএফ অবশ্যই প্রোভাইড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং এসএসসি জিডির জন্য আমাদের আবাসিকে বর্তমানে ভর্তি চলছে, তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে এটি। ঠিক আছে, আবাসিক ইতিমধ্যে স্টার্ট হয়ে গেছে, তোমরা যেখান থেকে বিলং করো না কেন তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। ঠিক আছে, তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। একদম প্রথম প্রশ্ন রয়েছে, কে মন্তব্য করেছিলেন যে প্রস্তাবনা হলো সংবিধানে প্রবেশের চাবিকাঠি, এ কি টু দ্য কনস্টিটিউশন? তো দেখো, এই ক্ষেত্রে যেটি সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন সি, অর্থাৎ আর্নেস্ট বার্গার। তিনি বলেছিলেন। কেন বলেছিলেন সে সম্পর্কে তোমাদের জানতে হবে। 1 নম্বর পয়েন্ট, যে প্রস্তাবনা কি? প্রস্তাবনা যার ইংরেজি অর্থ হচ্ছে প্রেম্বল। ঠিক আছে, যেটি ভারতীয় সংবিধানে ছিল না, যেটি সর্বপ্রথম যে সংবিধানে ছিল সেটা হচ্ছে আমেরিকার সংবিধানে। ঠিক আছে, তো আমেরিকার সংবিধানে সর্বপ্রথম এই প্রেম্বল বা প্রস্তাবনা কথাটি যুক্ত করা হয়, এবং সেখান থেকেই ভারতে নেওয়া আসা হয়। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে ভারতের যে প্রেম্বল আছে সেটি কোথা থেকে নেওয়া আসা হয়েছে, তখন অ্যান্সার হয়ে যাবে এই আমেরিকা থেকে ভারতে এই প্রেম্বলটা নেওয়া আসা হয়েছে। ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্ন আছে, কে প্রস্তাবনা বা প্রেম্বলকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছেন? প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করব, তার সঙ্গে এক্সট্রা যে সমস্ত তথ্যগুলো তোমাদের পরীক্ষাতে আসার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমরা আলোচনা করব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের একদম প্রথমে থাকে প্রেম্বল, এবং প্রেম্বল থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে সেখান থেকে স্টার্ট করে আমরা একদম শেষ পর্যন্ত যাব, অর্থাৎ একটিও প্রশ্ন আমাদের এড়িয়ে থাকবে না। ঠিক আছে, তো কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, অর্থাৎ কে এস মুন্সি। কে এস মুন্সি এই উক্তিটি করেছেন। ঠিক আছে, তো তারপর চলে যাব আমরা 3 নম্বর প্রশ্নে। কে প্রস্তাবনাকে সোল অফ দ্য কনস্টিটিউশন বা সংবিধানের আত্মা বলে অভিহিত করেছেন? ঠিক আছে, তো প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলে কে অভিহিত করেছেন? অপশন এ রয়েছেন জি অস্টিন, বি রয়েছে ঠাকুরদাস ভার্গব, সি রয়েছে আর্নেস্ট বার্গার, এবং ডি রয়েছে এম ভি পাইলি। তো তোমাদের এখান থেকে একটা কনফিউশন আসতে পারে যে আহ, কত নম্বর ধারাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়। ঠিক আছে, তোমরা সকলে জানো যে 32 নম্বর ধারাকে সংবিধানের আত্মা বলা হয়। কে বলেছিলেন? ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর। তোমাদের এখান থেকে তাহলে ভুলে যেতে পারে। ঠিক আছে, তো সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে? অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ ঠাকুরদাস ভার্গব। এবং যদি বলা হয় দ্য হার্ট অফ কনস্টিটিউশন, তখন হয়ে যাবে এই 32 নম্বর ধারা, যেটি বলেছিল আম্বেদকর। এবং সোল অফ কনস্টিটিউশন বলা হয়ে থাকে এই প্রস্তাবনাকে বা প্রেম্বলকে, যেটি বলেছিলেন ঠাকুরদাস ভার্গব। ঠিক আছে, কোনো প্রশ্ন ভুলিয়ে গেলে চলবে না, এই জন্য তোমাদের ক্লাসটি করার পূর্বে পরে অবশ্যই তোমাদের পিডিএফটি পড়তে হবে। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন আছে, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বা প্যারাডাইস অফ লোয়ার্স বলা হয়? ঠিক আছে, তো কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়? তো ব্রিটেনে কোনো সংবিধান বা লিখিত তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে কোন দেশের সংবিধানে
কোনো লিখিত সংবিধান নেই, তখন অ্যান্সার হয়ে যাবে এই ব্রিটেন, যেখানে কোনো লিখিত সংবিধান নেই। যেখানে লিখিত সংবিধান নেই সেখানে তো আইনজীবী থাকবে না, ঠিক আছে। তারপরে হচ্ছে ভারত, আমেরিকা এবং কানাডা। কানাডা হচ্ছে সব থেকে বৃহত্তম একটি দেশ, ঠিক আছে। তো এবার তোমাদের জানতে হবে যে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়ে থাকে ভারতকে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। কেন সঠিক অ্যান্সার ভারত হবে? কেননা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো দেখবে যে ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না, কিন্তু অন্য অন্য দেশ থেকে যে সমস্ত মেন যে জিস্ট বা মেন পয়েন্ট বা সব থেকে ভালো ভালো যে কাজ, সেগুলো কিন্তু এই ভারতীয়রা নিয়ে আসে বিভিন্ন দেশ থেকে এবং আমাদের সংবিধানে অ্যাড করা হয়েছিল। সেই জন্য ভারতীয় সংবিধানকে বলা হয়ে থাকে আইনজীবীদের স্বর্গরাজ্য। এবং ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, ঠিক আছে। বৃহত্তম লিখিত সংবিধান হচ্ছে এই ভারতের সংবিধান। তারপর 5 নম্বর প্রশ্ন আছে, কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য হিসাবে গণ্য করেছেন? এবার বলছে যে কে ভারতীয় সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলেছেন। তো সঠিক অ্যান্সার হবে অপশন এ, অর্থাৎ এম ভি পাইলি। 6 নম্বর প্রশ্ন আছে, কে ভারতীয় সংবিধানকে মূলত সামাজিক একটি নথি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ বেসিক্যালি এ সোশ্যাল ডকুমেন্ট হিসাবে উল্লেখ করেছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ জি অস্টিন। 7 নম্বর প্রশ্ন আছে, প্রিন্সিপলস অফ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল থিওরি বইটি কে লেখেন? বিভিন্ন ধরনের যে গ্রন্থ এবং বই সেগুলো অবশ্যই আমাদের পড়তে হবে। আমি তোমাদের স্ট্যাটিক জিকের একটা লিস্ট দিয়েছি, যে তোমাদের 35টি আমি তোমাদের স্ট্যাটিক জিকের লিস্ট দিয়েছি, যে এর মধ্যে থেকে পড়লে তোমাদের এসএসসি জিডির তোমার কমন পেয়ে যাবে, ঠিক আছে। আমি এসএসসি জিডির যে প্রশ্নগুলো আমি সলভ করে দেখেছি এবং সেখান থেকে আমি তোমাদের বলেছি এই টপিকগুলো, ঠিক আছে। তোমরা অবশ্যই পড়ে নেবে টপিকগুলো। তো 7 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ আর্নেস্ট বার্কার। 8 নম্বর প্রশ্ন আছে, প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? প্রস্তাবনা সংবিধানের কোন অংশে যুক্ত হয়? ঠিক আছে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ একদম প্রথমে। প্রস্তাবনা একদম প্রথমে থাকবে, তারপর থেকে বিভিন্ন ধরনের ধারাগুলো শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে, ঠিক আছে, যখন তোমাদের সংবিধান যখন ঢুকবো তখন সংবিধানের ভেতরে ওই ক্লাসগুলো করে দেবো। তারপর 9 নম্বর প্রশ্ন আছে, আদালত কর্তৃক কার্যকর নয় বা নন জাস্টিসেবল ভারতীয় সংবিধানের কোন অংশটি? প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এবং অপশন ডি আছে সবকটি। কি বলেছে যে আদালত দ্বারা কার্যকর নয় কোনগুলো? তো প্রস্তাবনা, যেটি আদালত কোনোভাবেই সেটিকে সংবিধানের কোনো হাত নেই, যদি পার্লামেন্ট চায় তবে সেখানে কোনো জিনিস অ্যাড কিছু পরিবর্তন করতে পারে, সেখানে আদালতের কোনো হস্তক্ষেপ নেই, ঠিক আছে। তারপরে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল রাইট, এখানেও কিছু করতে পারবে না আদালত, এবং রাষ্ট্রমূলক নির্দেশাত্মক নীতি এখানেও কিছু করতে পারবে না, ঠিক আছে। তাহলে অপশন ডি, অর্থাৎ সবকটি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার, ঠিক আছে। তো প্রস্তাবনা, যেটি ভারতীয় সংবিধানের একদম প্রথমে দিয়ে স্টার্ট হবে। মৌলিক কর্তব্য, যেটি ভারতীয় সংবিধানের 4 নম্বর পার্টের এ নম্বর ধারাতে রয়েছে ফান্ডামেন্টাল ডিউটিস। সর্বপ্রথমে যখন সংবিধান রচনা করা হয় তখন ফান্ডামেন্টাল ডিউটিস ছিল না, কিন্তু 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট বা সংবিধান সংশোধনের মাধ্যমে ইন্দিরা গান্ধী সেখানে 10টি ফান্ডামেন্টাল ডিউটি সেখানে অ্যাড করা হয়েছিল, ঠিক আছে। তার পরবর্তীতে আবার ফের 2002 সালে 86তম অ্যামেন্ডমেন্ট এর মাধ্যমে সেখানে আবার ফের তোমাদের আবারও একটি নতুন করে ফান্ডামেন্টাল ডিউটিস অ্যাড করা হয় এবং টোটালি বর্তমানে 11টি ফান্ডামেন্টাল ডিউটিস বা মৌলিক কর্তব্য আছে, ঠিক আছে। এবং রাষ্ট্রের নির্দেশমূলক নীতি, যেটি ডিপিএসপি যাকে বলা হয়ে থাকে,
যেটি ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারার মধ্যে রয়েছে, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। ঠিক আছে, তো তোমাদের আমি যখন ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্লাস করাবো তখন প্রত্যেকটা ধারা তোমাদের আমি একদম এমন সুন্দর করে মুখস্থ করে দেবো যে তোমরা ভুলতে চাইলেও কখনো তোমরা ভুলতে পারবে না। 10 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় কোন প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করার কথা বলা হয়েছে? সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার, রাজনৈতিক ন্যায় বিচার। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সবকটি। 11 নম্বর প্রশ্ন আছে, ইউনিটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য নেশনস, অর্থাৎ জাতির ঐক্য ও সংহতি শব্দগুলির ভারতীয় সংবিধানের কোথায় যুক্ত হয়েছে? ঠিক আছে, তো ভারতের ঐক্য এবং সংহতি, ঠিক আছে, ইন্টিগ্রিটি অ্যান্ড নেশনস, যেটি ভারতীয় সংবিধানের কোথায় যোগ হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, অর্থাৎ প্রেমবেল প্রস্তাবনায় এটি উল্লেখ করা হয়েছে। তারপর রয়েছে দেখে নাও যে জরুরি অবস্থা। ভারতের জরুরি অবস্থা ঘোষণা করা হয়ে থাকে, যেটি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারে? অ্যান্সার হয়ে যাবে কেবলমাত্র ভারতীয় প্রেসিডেন্ট, তিনি কেবলমাত্র পারেন জরুরি অবস্থা ঘোষণা করতে। ভারতের 3 প্রকারের জরুরি অবস্থা আছে। 1 নম্বর হচ্ছে তোমাদের জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা যেটি ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারায় রয়েছে। 2 নম্বরে রয়েছে রাজ্য অচলাবস্থা জনিত জরুরি অবস্থা, ঠিক আছে, যেটি ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারায় রয়েছে। এবং 3 নম্বরে রয়েছে আর্থিক জরুরি অবস্থা, খুব গুরুত্বপূর্ণ এই 3টি তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে, যেটি ভারতীয় সংবিধানের 360 নম্বর ধারায় রয়েছে। এবারে তোমাদের এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে যে এখনো পর্যন্ত কোন জরুরি অবস্থা একবারও ভারতীয় সংবিধানে লাগু হয়নি? অ্যান্সার হবে আর্থিক জরুরি অবস্থা, ঠিক আছে। তো আমি তোমাদের একদম 100% গ্যারেন্টিতে বলতে পারি যে ইন্ডিয়ান পলিটি থেকে আমি তোমাদের যে 150টি প্রশ্ন বলবো, এই 150টি প্রশ্নের বাইরে একটিও প্রশ্ন তোমাদের এমনকি পড়ারও প্রয়োজন নেই, আসবেই না প্রশ্ন, একদম গ্যারেন্টি সহকারে বলতে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করবে এবং তোমাদের জন্য আমরা পরিশ্রম করে রেগুলার যেহেতু ক্লাসগুলো নিয়ে আসছি, সেহেতু তোমরা অবশ্যই একটু করে লাইক করে দেবে এবং চ্যানেলটি নতুন চ্যানেল, ঠিক আছে। তোমাদের লাইভ ক্লাস করতে গেলে অবশ্যই সাবস্ক্রাইবার 1K প্রয়োজন, সেহেতু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে দেখবে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর ক্লাস তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে। 12 নম্বর প্রশ্ন আছে, বিশ্বের কোন দেশ প্রথম সংবিধানের পূর্বে একটি প্রস্তাবনাকে যুক্ত করেছিল? তোমাদের আমি একদম প্রথম প্রশ্ন যেটা বলেছিলাম যে সর্বপ্রথম আমেরিকা তাদের সংবিধানে প্রেমবেল বা প্রস্তাবনা কথাটি প্রথম যুক্ত করেছিল, ঠিক আছে। তেরো নম্বর প্রশ্ন আছে, কেশবানন্দ ভারতে বনাম কেরল রাজ্য মামলা কোন খ্রিস্টাব্দে হয়েছিল? খুব গুরুত্বপূর্ণ এই মামলাগুলো, তোমাদের আমি মামলাগুলোর একটি ক্লাস অবশ্যই করে দেবো, তোমরা অবশ্যই যদি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানতে চাও তবেই, উইদাউট করাবো না, ঠিক আছে। তো অ্যান্সার যাবে 1973 সালে। 1973 সালে কেশবানন্দ ভারতে মামলা হয়েছিল, ঠিক আছে। তো 1973 সালের আর একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, সেটা হচ্ছে চিপকো আন্দোলন। চিপকো আন্দোলন কোথায় হয়েছিল? ইউপিতে হয়েছিল। চিপকো আন্দোলনের একজন নেতার নাম কি? ডক্টর সুন্দরলাল বহুগুণা হচ্ছে এই চিপকো আন্দোলনের একজন ত্রফর নেতা, যিনি সম্প্রতি 2022 সালে যিনি মারা যান। খুব গুরুত্বপূর্ণ তোমাদের এক্সামের জন্য, যেহেতু 2023 সালে যে তোমাদের 2024 সালে এক্সাম হবে, সে তোমাদের 2022 সাল এবং 2023 সালে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো তোমাদের পড়তে হবে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন হবে। 14 নম্বর প্রশ্ন আছে, কোন মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে প্রস্তাবনা বা প্রেমবেল হলো ভারতীয় সংবিধানের একটি অংশ?
15 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি অর্থাৎ কেশবানন্দ ভারতী মামলা, যেখানে রায় দেয় যে প্রস্তাবনা হচ্ছে ভারতের অংশ। 15 নম্বর প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের কোন অংশটি সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে? সংবিধানের ব্যাখ্যায় সাহায্য করে কোনটি? সঠিক অ্যান্সার যাবে অপশন এ অর্থাৎ প্রেমবেল। নিচের কোনটি সঠিক? প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ নয়, এটি কিন্তু ভুল। ঠিক আছে, প্রস্তাবনা ভারতীয় সংবিধানের একটি কার্যকরী অংশ। তারপরে হচ্ছে যে প্রস্তাবনা সংবিধান ব্যাখ্যায় সাহায্য করে, অবশ্যই করে। তারপরে হচ্ছে প্রস্তাবনা সংবিধান রচয়িতাদের মনোভাব এবং দর্শনটি ব্যাখ্যা করে, অবশ্যই এটিও করে। ঠিক আছে, এবং প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশ এটিও। ঠিক আছে, তাহলে অপশন ডি টা হয়ে যাবে সঠিক অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন আছে কোন নতুন রাজ্যের সৃষ্টি অথবা রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন ভারতীয় সংবিধানের পার্লামেন্ট করতে পারে? অপশন ডি অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠতা হলে পারে, কিন্তু কোন রাজ্যের নাম এবং বিভিন্ন ধরনের যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু পার্লামেন্ট পরিবর্তন করতে পারে। 18 নম্বর প্রশ্ন আছে কোন রাজ্যের বিধান পরিষদের, ঠিক আছে, লেজিসলেটিভ কাউন্সিল সৃষ্টি বা বিলোপ পার্লামেন্ট করতে পারে? এটিও অপশন ডি অর্থাৎ সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কোন রাজ্যের বিধান পরিষদকে কিন্তু ভেঙে দিতে বা নতুন করে তৈরি করতে পারে ভারতীয় পার্লামেন্ট। 19 নম্বর প্রশ্ন আছে কোন ধারা বলে পার্লামেন্ট ভারতের কোন রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি এবং বিলোপ করতে পারে? এবার রয়েছে কত নম্বর ধারা বলে। ঠিক আছে, তো 169 নম্বর ধারা বলে কিন্তু এই কাজটি করতে পারে ভারতীয় পার্লামেন্ট। 20 নম্বর প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের 5 নম্বর পার্টের 2 নম্বর ধারায় আর্টিকেলে কোন বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে? অপশনে আছে মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইট যেটি রয়েছে 3 নম্বর পার্টের 12 থেকে 35 নম্বর ধারার মধ্যে। ঠিক আছে, তারপরে আছে ফান্ডামেন্টাল ডিউটিস যেটি রয়েছে 4 নম্বরের পার্টের এ নম্বর, এটা রয়েছে 4 নম্বরের এ নম্বর ধারার অর্থাৎ, ঠিক আছে, 51 নম্বর ধারাতে কিন্তু এটি উল্লেখ করা হয়েছে মৌলিক কর্তব্য। এবং রাজ্যের সীমানা পরিবর্তন যেটি 1 নম্বর পার্টের, ঠিক আছে, যেটি 1 নম্বর পার্টের 1 থেকে 4 নম্বর ধারার মধ্যে উল্লেখ করা হয়েছে। এবং যেটি 5 নম্বর পার্টের 2 নম্বর ধারায় যেটি বলা হয়েছে সেটি হচ্ছে ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব। ঠিক আছে, যেখানে কে ভারতের নাগরিক হবে, বিদেশ থেকে আসলে কত বছর সেখানে ভারতে থাকতে হবে, তারপর সে ভারতের স্থানীয় নাগরিকত্ব পাবে। ঠিক আছে, কোনো সন্তান বিদেশে জন্মগ্রহণ করলো তারপরে ভারতে এলো তাহলে তার কিভাবে নাগরিকত্ব পাবে, এই সমস্ত যে বিষয়গুলো যেগুলো এই আর্টিকেলে উল্লেখ করা হয়েছে। 21 নম্বর প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে নাগরিকতা সম্পর্কিত যাবতীয় বিষয় পার্লামেন্টে প্রণীত আইন কর্তৃক নিয়ন্ত্রিত হবে? সঠিক অ্যান্সারে যাবে অপশন এ অর্থাৎ 11 নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে। 22 নম্বর প্রশ্ন আছে ভারতীয় নাগরিকতা আইন বা ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কোন খ্রিস্টাব্দে পাস হয়? কত সালে ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট পাস হয়? সঠিক অ্যান্সারে যাবে 1955 খ্রিস্টাব্দে। তো
এবার তোমাদের এখানে কিছু প্রশ্ন এখানে জানতে হবে যে ভারতীয় সংবিধান কবে লাগু হয়। তো ভারতীয় সংবিধান লাগু হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, ঠিক আছে। এবং যেটি গণপরিষদ কত সালে ভারতীয় সংবিধানকে ভারতীয় যে সরকারের হাতে তুলে দিয়েছিল, সেটা হবে 1949 সালের 26শে নভেম্বর, ঠিক আছে। তারপর তোমাদের জানতে হবে যে কত সালে প্রথম ভারতীয় সংবিধানকে অর্থাৎ সংশোধন করা হয়েছিল। অ্যান্সার হবে 1951 সালে, ঠিক আছে। তো এই প্রশ্নগুলো তোমাদের অবশ্যই জানা উচিত, সেহেতু প্রত্যেকটা প্রশ্ন সঙ্গে সঙ্গে আমরা যে এক্সট্রা তথ্য সেগুলো আলোচনা করছি। তো তোমরা চেষ্টা করবে, ক্লাসটি লেন্থলি হবে কিন্তু ফুল দেখার চেষ্টা করবে, কেননা আমি একদম 100% গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি এর বাইরে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে না, তোমরা মিলিয়ে নেবে পরীক্ষা দিয়ে আসার পরে, ঠিক আছে। তোমরা ক্লাসটিতে অবশ্যই একটি করে লাইক করে দিও, ঠিক আছে। তো 13 নম্বর প্রশ্ন আছে 1955 খ্রিস্টাব্দে নাগরিকতা আইনটি নিচের কোন খ্রিস্টাব্দে সংশোধিত হয়েছিল? ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট কত সালে সংশোধিত হয়েছিল? অ্যান্সার হয়ে যাবে অপশন ডি অর্থাৎ 2007 সালে। 24 নম্বর প্রশ্ন আছে বিদেশে বসবাসকারী ভারতীয়দের জন্য দ্বৈত বা দ্বিতীয় নাগরিকতা আইন ভারত সরকার কবে পাস করে? কিছুক্ষণ আগে তোমাদের যেটি বললাম, ঠিক আছে, এটি 2003 সালে পাস করা হয়েছিল। 25 নম্বর প্রশ্ন আছে 2003 সালে খ্রিস্টাব্দে নতুন নাগরিকতা আইনটি কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? কোন কমিটির সুপারিশ অনুসারে প্রণীত হয়? সঠিক অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ এল.এস. সিংভি কমিটি। 26 নম্বর প্রশ্ন আছে ভারতের নাগরিকতা অর্জনের পদ্ধতিটিকে সরলীকৃত করা হয় কোন খ্রিস্টাব্দে নাগরিকতা সংশোধনী আইন অনুসারে? সঠিক অ্যান্সার হবে অপশন সি অর্থাৎ 2003 সালে। 27 নম্বর প্রশ্ন আছে কতগুলো রাষ্ট্রের প্রবাসী ভারতীয়দের ভারত সরকার দ্বৈত নাগরিকত্ব প্রদান করবে বলে প্রাথমিক পর্বে জানিয়েছে? অপশন বি অর্থাৎ 16টি। 28 নম্বর প্রশ্ন আছে নিচের কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়েরই ভাগে ত্যাগ করতে পারবে? কি বলছে দেখে নাও যে নিচের কোন ধারায় বর্ণিত মৌলিক অধিকারটি নাগরিক ও বিদেশি উভয়ই ভোগ করতে পারবে? সঠিক অ্যান্সারে যাবে অপশন এ অর্থাৎ 14 নম্বর ধারায়। 14 নম্বর ধারায় কি আছে? সাম্যের অধিকার। উনত্রিশ নম্বর প্রশ্ন আছে ভারতের এক নাগরিকত্বের নীতিটিকে বা সিঙ্গেল সিটিজেনশিপ কোনটির বিরোধিতা করে? তো ডবল সিটিজেনশিপ যেটা আছে কোথায়? ব্রিটেন, ঠিক আছে, ওখানে 2 নাগরিকত্ব রয়েছে। তো 29 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারে যাবে অপশন এ অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা থেকে এই সিঙ্গেল সিটিজেনশিপ যেটি নিয়ে আসা হয়েছে। 30 নম্বর প্রশ্ন আছে ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় কাদের ক্ষেত্রে প্রযোজ্য? 22 নম্বর ধারাটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? সঠিক অ্যান্সারে যাবে অপশন বি অর্থাৎ শত্রুভাবাপন্ন বিদেশিদের ক্ষেত্রে প্রযোজ্য 22 নম্বর ধারাটি। 31 নম্বর প্রশ্ন আছে ভারতের রাষ্ট্রপতি হবার জন্য কোন শর্তটি আবশ্যক? ঠিক আছে, দেখেন তাকে ভারতের নাগরিক অবশ্যই হতে হবে একজন, তাকে স্নাতক হতে হবে, এটি কিন্তু ভুল। উচ্চ বর্ণভুক্ত হতে হবে, এটিও ভুল। তারপর সরকারি দলের সদস্য হতে হবে, এটিও ভুল। ঠিক আছে, সরকারি দলের সদস্য ছিলেন নাকি এপিজে আব্দুল কালাম, মানে যিনি ছিলেন ভারতের প্রেসিডেন্ট। ঠিক আছে, অবশ্যই কিন্তু একটি শর্ত যেটা হচ্ছে তাকে ভারতের নাগরিকত্ব হতে হবে এবং 35 ইয়ার্স এর উপরে কিন্তু তাকে বয়স হতে হবে, তাহলে পারে সে কিন্তু এই
রাষ্ট্রপতি পদের জন্য প্রার্থী হতে পারে। 32 নম্বর প্রশ্ন আছে, বিশ্বের কোন দেশে মৌলিক অধিকারগুলি সংবিধানের মাধ্যমে লিপিবদ্ধ হয়নি? তোমাদের সর্বপ্রথমে আমি যেটা বলেছিলাম যে ব্রিটেন হচ্ছে এমন একটি দেশ যেখানে কোনো লিখিত সংবিধান নেই, তার মানে সেখানে মৌলিক অধিকারগুলোকে কিন্তু লিপিবদ্ধ করা হয় না। তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্ন কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসছে, ঠিক আছে। তো প্রশ্ন যতই ঘুরিয়ে ফিরে আসুক, তোমরা আমাদের ক্লাসগুলো করলে অবশ্যই তোমরা প্রত্যেকটা অ্যান্সারের সঠিক অ্যান্সার করতে পারবে। ঠিক এরকম ক্রাইটেরিয়া আমি তোমাদের তৈরি করে দেবো। 33 নম্বর প্রশ্ন আছে, কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না? কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইনকে বাতিল করতে পারে না? সঠিক অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ ব্রিটেন। 34, কোন দেশের সুপ্রিম কোর্টের বিচারপতি বা বিচার বিভাগীয় পর্যালোচনার পাওয়ার অফ জুডিশিয়াল রিভিউ ক্ষমতাটি নেই? অ্যান্সার হবে অপশন বি অর্থাৎ ব্রিটেন। 35, অধিকারের বিল বা বিল অফ রাইটস বলতে কোন দেশে অধিকার সম্পর্কিত আইনকে বোঝানো হয়, যেটা আমাদের ভারতীয় সংবিধানে কিন্তু নেই, ঠিক আছে। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ আমেরিকা, যেখানে রয়েছে বিল অফ রাইটস। 36 নম্বর প্রশ্ন আছে, কোন দেশের আইনসভা জরুরীকালীন বা আপাতকালীন অবস্থাতেও মৌলিক অধিকারগুলো কোনো পরিবর্তন করতে পারে না? সঠিক অ্যান্সার হবে অপশন এ অর্থাৎ আমেরিকা। ভারতে কিন্তু পরিবর্তন করা যায়। 37 নম্বর প্রশ্ন আছে, কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলির পরিবর্তন বা সংশোধন করতে পারে? কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলি পরিবর্তন এবং সংশোধন করতে পারে? এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার যাবে আমেরিকা, ঠিক আছে, পারে। ব্রিটেনেও সম্ভব নয়, ভারতেও সম্ভব নয়, ঠিক আছে। 38 নম্বর প্রশ্ন আছে, ভারতের মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে কে? ভারতীয় মৌলিক অধিকার বিরোধী যে কোনো আইনকে বাতিল করে দিতে পারে কে? সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই কিন্তু পারে। 39 নম্বর প্রশ্ন আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্র মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে তা বাতিল হবে? পার্লামেন্ট মৌলিক অধিকার বিরোধী কোনো আইন প্রণয়ন করলে বাতিল হবে, যেটি উল্লেখ করা হয়েছে কত 13-2 নম্বর ধারাতে যেটি উল্লেখ করা হয়েছে। 40 নম্বর প্রশ্ন আছে, বর্তমানে সম্পত্তির অধিকারটি, ঠিক আছে, রাইট অফ প্রপার্টি ভারতীয় সংবিধানের কোন অংশে বা পার্টে যুক্ত হয়েছে? তো দেখে নাও, ভারত যখন নতুন সংবিধানটি দেয় তখন সেখানে ফান্ডামেন্টাল রাইট, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইট ছিল সেখানে 7টি, কিন্তু বর্তমানে এখন সেখান থেকে একটি বাদ গিয়েছে এবং ওই যে বর্তমানে 6টি ফান্ডামেন্টাল রাইট রয়েছে। এই একটি কোনটি বাদ গেল? এটি বাদ গিয়েছিল রাইট অফ প্রপার্টি, রাইট অফ প্রপার্টি, যেটি এখন মৌলিক অধিকার হিসেবে নেই, যেটি বর্তমানে হচ্ছে একটা সিম্পল অধিকার হিসেবে রয়েছে, ঠিক আছে, সিম্পল রাইট হিসেবে আছে, যেটি বর্তমান ভারতীয় সংবিধানের 300A নম্বর ধারায় রয়েছে, ঠিক আছে। তো এবারে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এটি বর্তমানে কত নম্বর পার্টে রয়েছে। 4টি অপশন দেওয়া আছে, যারা সঠিক অ্যান্সারটি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আমি তাদের লাইক করে দেবো, ঠিক আছে, তাহলে তারা জানতে পারবে যে সঠিক অ্যান্সার তারা দিয়েছে। এবং যারা রং অ্যান্সার দেবে তাদের আমি অবশ্যই কমেন্ট সেকশনে সঠিক অ্যান্সারটা আমি জানিয়ে দেবো, ঠিক আছে। তো ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অনেক ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য আমাদের শুভাকাঙ্ক্ষী, ভালোবাসা রইল। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে এবার তোমাদের এক্সাম প্রিপারেশনের জন্য তোমাদের অনেকটাই ইজি করে দেবে এই পড়ার আড্ডা ইউটিউব চ্যানেল। এবং তোমরা যারা দূরের ক্যান্ডিডেট রয়েছে, যারা আমাদের আবাসিক এবং অফলাইন কোচিং সেন্টারে আসতে পারছো না, তো তাদের জন্য অবশ্যই
সুব্যবস্থা থাকবে এবং অনলাইনে তোমাদের সঙ্গে ক্লাস চলবে। তো রেগুলার ক্লাসগুলো করার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে দেবে। তো আজকে আমরা এই 40টি প্রশ্ন করছি, ঠিক আছে। তো পরবর্তী দিন আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব। তো এগুলো আজকে ক্লাস আমরা সমাপ্ত করছি।